আসসালামু আলাইকুম। আমরা তোমাদের এসএসসি বায়োলজির অধ্যায় ভিত্তিক সাজেশন এবং বোর্ড প্রশ্ন সলিউশন করতেছিলাম। আমরা এই বোর্ড প্রশ্ন সলিউশন দেখো আজকে ফিফথ চ্যাপ্টারের কিছু প্রশ্ন রাখছি এখানে। আমরা যেই প্রশ্নগুলো রাখছি এইটুকু সলভ করলে আশা করি তোমাদের পুরো অধ্যায়ের সকল টাইপের সৃজনশীল শেষ হয়ে যাবে। আমরা মোটামুটি 5-7টা প্রশ্ন সলভ করবো, এর মধ্যে তোমাদের পুরো অধ্যায় কভার করে দিব ইনশাল্লাহ। ওকে, দেখো আমরা একটা প্রশ্ন রাখছি, এটা মেইনলি রাজশাহী বোর্ড 2025-এ আসছিল। আহ, দেখো প্রশ্ন কি বলা আছে। দেখো একটা ছবি দেওয়া আছে যে চিত্র এতে বলা আছে যে একজন ব্যক্তির উচ্চতা 1.6 মিটার, ওজন দেওয়া আছে 70 কেজি, ঠিক আছে। আবার চিত্র বি দেখো একটা চিহ্নিত অংশ আছে এক্স, এই অংশটা পাতার মতো, ঠিক আছে। তাহলে অবশ্যই এটা কি অগ্নাশয়। তাহলে এক্স চিহ্নিত অংশটার নাম হচ্ছে অগ্নাশয়। দেখেন ওয়াই দেখো অগ্নাশয়ের পরে দেখো উপরের অংশটা পাকস্থলী ছিল, পাকস্থলীর নিচের অংশটা হচ্ছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে। তাহলে এই যে এই অংশটা হচ্ছে ক্ষুদ্রান্ত, তো এখান থেকে আমাদের ওয়াই চিহ্নিত করা হয়েছে। আর বাকিটুকু এইটুকু বৃহদন্ত্র, তাহলে আমাদের ওয়াইটা কি মেইনলি ক্ষুদ্রান্ত, ঠিক আছে। এখন দেখি আমরা একটু প্রশ্নের দিকে দেখি, আমরা জাস্ট উদ্দীপকে কি কি ছিল এটুকু চিহ্নিত করে নিছি। আমরা প্রশ্নের দিকে দেখি। গতে কি বলা আছে, বিএমআই মানদণ্ডে চিত্র এ ব্যক্তির করণীয় ব্যাখ্যা করো। তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে প্রথমে এই ব্যক্তির ওজন আর উচ্চতা দিয়ে আমাকে বিএমআই বের করতে হবে, ঠিক আছে। বিএমআই বের করার পরে যদি এই বিএমআইটা আমার কম হয়, মানে আগে বের করে দেখবো যে বিএমআইটা কত বের হয়েছে। তোমরা জানো একটা বিএমআই তোমাদের একটা ছক ছিল, এই ছক অনুযায়ী একটা আদর্শ বিএমআই ছিল 18.5 থেকে 24.9 অব্দি আদর্শ। এর নিচে হইলে কম ওজন, উপরে হলে অতিরিক্ত, আবার 30-এর উপরে গেলে আমরা সেটাকে স্থূলকায় বলি, ঠিক আছে। তাহলে আমরা বিএমআই বের করে দেখবো যে বিএমআই কোন জায়গায় আছে, তারপর আমরা একটা আহ, মানে ওই ব্যক্তির করণীয় কি সেটা বলে দিব, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন ঘ নাম্বার দিক থেকে কি বলা আছে, চিত্র বি এর এক্স চিহ্নিত অংশ ক্ষতিগ্রস্ত হলে, তার মানে কি এই চিত্র বি তে এক্স মানে অগ্নাশয় অংশ ক্ষতিগ্রস্ত হলে ওয়াই এর উপর কি, ওয়াই এর কাজে কিভাবে বাধাগ্রস্ত হবে। আমি একটু অ্যান্সার করার আগেই বলে দিই যে কি বাধাগ্রস্ত হতে পারে। তোমরা যেহেতু এই পঞ্চম চ্যাপ্টার অনেকেই পড়ছো বা সবাই টুকটাক একবার হলেও পড়ছো, তোমরা দেখছো যে খাবার পরিপাকের মেইন পরিপাক 3 জায়গায় হয়। একটা হচ্ছে তোমার কই, ধরো মুখে, ঠিক আছে। মুখে কোন খাবার পরিপাক হয়, শর্করা জাতীয় খাবার পরিপাক হয়, ঠিক আছে। মুখে আর অন্য কোনো খাবার পরিপাক হয় না। আমরা কিন্তু যে 6 জাতীয় খাবার খাই, 6 বা 7, রাফেজ দিয়ে 7টা হয়, ঠিক আছে। এর মধ্যে আহ, পানি, খনিজ লবণ এবং ভিটামিন, এই তিনটার তোমার পরিপাকের প্রয়োজন পড়ে না, আর রাফেজ তো পরিপাক হয় না। তাহলে বাকি থাকে আমিষ, শর্করা, স্নেহ, এই 3টা খাবার পরিপাক করতে হবে আমাদের শরীরে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে মুখে শর্করা পরিপাক হয়, পাকস্থলীতে পাকস্থলীতে আমিষ পরিপাক হয়, ঠিক আছে। আর ক্ষুদ্রান্তে আমিষ, শর্করা, স্নেহ সবই পরিপাক হবে, ঠিক আছে। শর্করা, স্নেহ, দেখো ক্ষুদ্রান্তে তাহলে দেখো সকল টাইপের খাবার পরিপাক হচ্ছে, আমিষ, শর্করা, স্নেহ। মুখে শুধুমাত্র কেবল কি শর্করা, পাকস্থলীতে শুধুমাত্র আমিষ, আর ক্ষুদ্রান্তে আমিষ, শর্করা, স্নেহ। এখন এই ক্ষুদ্রান্তে যে 3 টাইপের খাবারই পরিপাক হয়, সেটাতে একমাত্র ভূমিকা হচ্ছে তোমার এই যে অগ্নাশয়। কেন ব্যাপারটা যদি তোমাদের দেখাই আমি একটু, ধরো আমি একটু আরেকটা ছবি আঁকে দেখাই। ধরো এটা পাকস্থলী, ওকে। পাকস্থলীর পর এই যে এই অংশটার নাম হচ্ছে ডিউডোনাম, ক্ষুদ্রান্তের একটা অংশ, ঠিক আছে, ডিউডোনাম। এই ডিউডোনামের এখানে তোমার একটা পাতার মতো অংশ থাকে, ঠিক আছে। এই অংশটার নামই হচ্ছে তোমার কি অগ্নাশয়, ওকে। ধরো পাতার মতো একটা অংশ থাকে, এই অংশটার নাম হচ্ছে অগ্নাশয়। তাহলে এই অগ্নাশয় থেকে একটা নালী আসে, নালী এসে ডিউডোনামে এখানে ইয়ে হয়। এখানে আরো তোমার হচ্ছে পিত্তনালী আসে, ওগুলা পরে, ওগুলা দেখাচ্ছি না, আমরা জাস্ট অগ্নাশয় নিয়ে কথা বলতেছি, শুধুমাত্র অগ্নাশয়টা দেখাচ্ছি। তাহলে এই অগ্নাশয় দিয়ে এখানে কিছু কিছু রস তৈরি হয়ে সেই রসগুলো এখানে আসে, ঠিক আছে, ক্ষুদ্রান্তে আসে। অগ্নাশয় থেকে যে রসটা আসে সেই রসের নাম হচ্ছে অগ্নাশয় রস। এই যে তোমার দেখো এই অংশ থেকে ক্ষুদ্রান্ত শুরু, তার মানে ক্ষুদ্রান্তে তোমার সকল টাইপের খাবার পরিপাক হয়। এই সকল টাইপের খাবার পরিপাক হওয়ার জন্য মেইন যে রস দরকার সেটা কে দেয়, অগ্নাশয়। তাহলে যদি তোমার কোনো কারণে এক্স বা অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তোমার ওয়াই চিহ্নিত অংশে এই 3 জাতীয় খাবার কোনোটাই ভালো মতো পরিপাক হবে না, ঠিক আছে। আমরা এই কথাগুলোই ঘ নাম্বারে বর্ণনা করব। ওকে, আসো আমরা একটা উত্তরে এখন কি কি লিখি বা কি কি লিখবো সেটা দেখি। তাহলে দেখো আমরা হচ্ছে গ নাম্বারে লিখি। প্রথমে লিখবো যে বিএমআই নিচে চিত্র এ ব্যক্তির বিএমআই নির্ণয় করা হলো। নিচে চিত্র এ ব্যক্তির বিএমআই
নির্ণয় করা হলো। তাহলে আমরা আগে যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখবো, ঠিক আছে? আমরা কি জানি আগে সুন্দর করে লিখবো যে আমরা জানি বিএমআই ইকুয়াল টু দেহের ওজন। ওজন কিসে নিতে হয়? ওজন কেজিতে নিতে হয়, ঠিক আছে? কেজি। আর নিচে উচ্চতা। উচ্চতা কিসে নিব? মিটারে নিব, নিয়ে স্কয়ার করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বিএমআই এর সূত্র। দেহের ওজন আমি কিসে নিব? কেজিতে নিব। যদি তোমার ওজন অন্য কোনো এককে দেওয়া থাকে সেটা তোমাকে অবশ্যই কেজিতে কনভার্ট করতে হবে। এবং ইভেন উচ্চতাও যদি তোমার অন্য কোনো এককে দেওয়া থাকে সেটাকে তোমার অবশ্যই মিটারে কনভার্ট করে এই সূত্রে বসাইতে হবে, আদারওয়াইজ তোমার বিএমআই নির্ণয় হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের কি কি দেওয়া ছিল। তাহলে যেটা দেওয়া আছে এটা লিখবো। দেওয়া আছে এ ব্যক্তির ওজন। ওজন কত দেওয়া ছিল? দেখো একটু ওজন দেখি আমরা, হচ্ছে 70 কেজি ছিল। হ্যাঁ, 70 কেজি ছিল। উচ্চতা 1.6 মিটার দেওয়া ছিল, ঠিক আছে? দেখো আমাদের এখানে উচ্চতার ক্ষেত্রে 1.6 মিটার দিয়েই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের এটা কনভার্ট করার কোনো দরকার নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে উচ্চতা কি দিয়ে মাপি? আমরা বলি যে এত ফিট এত ইঞ্চি, ধরো 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 7 ইঞ্চি, 8 ইঞ্চি, ঠিক আছে? তাহলে তোমাকে যখন এই ফিট ইঞ্চি এই হিসাবগুলো দিবে সেটা তোমাকে অবশ্যই কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। এখানে যেহেতু মিটার দিয়ে দিছে আমাদের চেঞ্জ করার কোনো নিড নাই, ঠিক আছে? আমরা জাস্ট এখানে কি বসাবো? আমরা এখন লিখবো যে ওজনটা 70 লিখবো, আর নিচে কি 1.6 স্কোয়ার করে দেবো, ঠিক আছে? তারপর এখানে জাস্ট সিম্পলি তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে তোমার যে অ্যান্সার আসে সেটাই এখানে লিখবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের দেখো ক্যালকুলেশনটা করে কত আসে। 27.34। একক কি দিবা? একক এটাই, উপরে কেজি থাকবে আর নিচে মিটার স্কোয়ার থাকবে, ঠিক আছে? তাহলে এককটা কি? কেজি পার মিটার স্কোয়ার ইনভার্স 2, ঠিক আছে? তোমরা জাস্ট এককটা এটাই দাও, বা চাইলে একক নাও দিতে পারো। বিএমআই একক দেওয়ার যে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপারটা এমন না। তুমি যদি না চাও না দাও, আর যদি মনে করো যে একক দিবা তাহলে উপরে কেজি থাকবে আর নিচে মিটার ইনভার্স 2 থাকবে। না চাইলে না দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এখন আসো। তাহলে আমরা একটা বিএমআই পাইছি, ঠিক আছে? কত পাইছি? 27.34 বা 27.34। দেখো এখন আমরা এখানে কি বলবো, যে আমরা অবশ্যই জানি যে আমরা জানি আদর্শ বিএমআই কত। আদর্শ বিএমআই 18.5 থেকে 24.9, ঠিক আছে? এটা হচ্ছে আদর্শ বিএমআই আমরা জানি। আর অতিরিক্ত ওজন কখন বলবো? যদি তোমার অবশ্যই 24.9 এর উপরে হয়, ঠিক আছে? পঁচিশ থেকে 29.9 অবধি, তাহলে এইটুকু অবধি আমরা কি বলবো? অবশ্যই অতিরিক্ত ওজন বলবো। তাহলে আমাদের যে বিএমআইটা নির্ণয় করছি 27.34 এই রেঞ্জের মধ্যে আছে, তার মানে কি তোমার এ ব্যক্তির ওজন অবশ্যই অতিরিক্ত ওজন। তাহলে তুমি দেখো এখানে তোমাকে কিন্তু বিএমআই বের করে রাখলেই চলবে না। তাহলে তোমাকে এখানে কি বলতে হবে যে ওই বিএমআই অনুযায়ী এ ব্যক্তির করণীয় কি। তাহলে আমাদের কি করণীয়? দেখো এটাকে কিন্তু অতিরিক্ত ওজন বলা হয়েছে, স্থূলকায় বা মোটা এই কথা বলা হয় নাই। তাহলে তাকে সে কি করতে হবে? বিএমআই অনুযায়ী, বিএমআই অনুযায়ী এ ব্যক্তির ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন এবং অতিরিক্ত খাবার গ্রহণ এড়িয়ে চলা উচিত। এছাড়াও খাবারে কম তেল চর্বি
গ্রহণ করা উচিত। তাহলে আমরা এই ব্যক্তিকে জাস্ট সে কি কি করবে, তার বিএমআই যেহেতু অতিরিক্ত ওজন, তাহলে নিয়মিত ব্যায়াম করবে, খাবারটা একটু কম খাবে বা যে পরিমাণ দরকার তার থেকে বেশি খাবার খাবে না, আর তেল চর্বি কম গ্রহণ করবে, তাহলে তার অতিরিক্ত ওজনটা কমে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের গ নাম্বারের অ্যান্সার এইটুকু অব্দি লিখলেই গ নাম্বারের অ্যান্সার শেষ। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে ঘ নাম্বার, তোমাদের একটু ঘ নাম্বার ব্যাখ্যা করেই গেছি এখানে একটু আমি। তাহলে দেখো আবারও বলছে যে অগ্নাশয় ক্ষুদ্রান্তে তোমার সকল টাইপের খাবার পরিপাক হয়। এই সকল টাইপের খাবার পরিপাক হওয়ার জন্য যেটা মেইন ভূমিকা রাখে সেটা হচ্ছে পাতার মতো একটা অঙ্গ, যার নাম হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয়ের কোন জিনিসটা এখানে পরিপাকে ভূমিকা রাখে? অগ্নাশয় রস পরিপাকে ভূমিকা রাখে। ঠিক আছে, অগ্নাশয় রস। তাহলে অগ্নাশয় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই তোমার অগ্নাশয় রস তৈরি হবে না। আর অগ্নাশয় রস যদি তৈরি না হয় তাহলে তোমার খাবারটা ঠিক মতো পরিপাক হবে না। ঠিক আছে, এই কথাগুলো জাস্ট তোমাকে বলতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা আসি যে ঘ নাম্বার কি কি লিখবো। তাহলে ঘ নাম্বার প্রথমেই লিখবো যে উদ্দীপকের এক্স চিহ্নটি অগ্নাশয় এবং ওয়াই চিহ্নটি হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, উদ্দীপকের এক্স অংশটি তোমার হচ্ছে অগ্নাশয়। তাহলে প্রথমে তোমার চিহ্নিত করে নিলাম, দেন এখন বলবা যে যদি অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষুদ্রান্তে কি ধরনের প্রবলেম হবে বা কি ধরনের সমস্যা হবে। দেখো প্রশ্ন কি বলছে, যদি তোমার অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওয়াই চিহ্নিত অংশের কাজে যে বাধাগ্রস্ততা আসবে সেটা আমরা নিচে ব্যাখ্যা করি। ঠিক আছে, যদি অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষুদ্রান্তের কাজ বাধাগ্রস্ত হয়, নিচে তা ব্যাখ্যা করা হলো। তাহলে প্রথমে এইটুকু লিখে আমরা সৃজনশীল শুরু করব। ঠিক আছে, দেন আমরা প্রথমেই বলবো যে হচ্ছে ওই যে আগের কথাগুলো যেগুলো বুঝাইলাম যে ক্ষুদ্রান্তে তোমাদের তিন টাইপের খাবারই পরিপাক হয়। তাহলে প্রথমে বলবো যে ক্ষুদ্রান্তে আমিষ, শর্করা, স্নেহ জাতীয় খাবার পরিপাক হয়। শুধু তাই নয়, যে খাবার পরিপাকের বেশিরভাগ অংশটাই ক্ষুদ্রান্তে হয়। ঠিক আছে, শুধু তাই নয়, খাবার পরিপাকের বেশিরভাগ ভাগ কাজই ক্ষুদ্রান্তে হয়। ক্ষুদ্রান্তে এই খাবার পরিপাকে প্রধান, প্রথমে বলে নিছিলাম তোমাদের প্রধান ভূমিকা কে রাখে, প্রধান ভূমিকায় রাখে অগ্নাশয়। প্রধান ভূমিকা রাখে অগ্নাশয় রস। ঠিক আছে, রাখে অগ্নাশয়ের অগ্নাশয় রস, অগ্নাশয় রস। অগ্নাশয় রসে এখন কোন কোন এনজাইম থাকে সেটা একটু ছোট করে বলবা, যে অগ্নাশয় রসে তোমার কি কি থাকে? অ্যামাইলেজ থাকে, লাইপেজ থাকে, ট্রিপসিন থাকে। ঠিক আছে, অগ্নাশয় রসে অ্যামাইলেজ, লাইপেজ অ্যান্ড ট্রিপসিন
ট্রিপসিন নামক এনজাইম থাকে। তোমরা ভালো করে জানো যে যে কোনো খাবার পরিপাকে এনজাইম লাগে, ঠিক আছে? তাহলে অগ্নাশয়ে দেখো তিন টাইপের এনজাইম থাকে, একটা হচ্ছে অ্যামাইলেজ, একটা হচ্ছে লাইপেজ, আর একটা হচ্ছে ট্রিপসিন। এই অ্যামাইলেজ তোমার শর্করা জাতীয় খাবারকে পরিপাক করবে, ঠিক আছে? লাইপেজ স্নেহ পদার্থকে পরিপাক করবে, আর ট্রিপসিন তোমার আমিষ বা প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করবে, ঠিক আছে? তাহলে দেখো যে তিন টাইপের খাবার পরিপাকের জন্যই সেই এনজাইমগুলো কোথায় থাকে? অগ্নাশয় রসে। তাহলে যদি তোমার কোনো কারণে অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হয়, অগ্নাশয় রস নিঃসৃত হবে না, খাবার পরিপাক হবে না, ঠিক আছে? আর খাবার পরিপাক না হলে তোমার ধরো বাকি যে সমস্যা হবে, যদি খাবার পরিপাক না হয় বদ হজম হইতে পারে। তারপর ধরো তোমার হচ্ছে যে তুমি খাবার খাচ্ছ কিন্তু তোমার ওজন বাড়তেছে না, এক কথায় খাবারের যে মেইন কাজটা সেটা কোনো কিছুই হবে না যদি অগ্নাশয় নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখন লিখি, যদি অগ্নাশয় নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অগ্নাশয় রস নিঃসৃত হবে না। নিঃসৃত হবে না। ফলে আমাদের গ্রহণকৃত খাবারও ঠিকভাবে পরিপাক হবে না, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা। এখন কি টাইপের সমস্যা বললাম? যে যে বদ হজম হবে, অথবা অজীর্ণতা। অজীর্ণতা বলতে বোঝায় যে খাবার খাচ্ছে কিন্তু ওজন কমে যাচ্ছে, ঠিক আছে? বিভিন্ন সমস্যা, যেমন বদ হজম, অজীর্ণতা, এই ধরনের সমস্যা দেখা দিবে। ঠিক আছে, জাস্ট তোমরা এটুকু বর্ণনা করলেই হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে যেটুকু লিখছি এইটুকু লিখলেই তোমাদের গ আর ঘ শেষ হয়ে যাবে আশা করি। আসসালামু আলাইকুম। আমরা এসএসসি বায়োলজি বোর্ড প্রশ্ন যে সলিউশন করতেছিলাম, এটার পঞ্চম অধ্যায় সলিউশন করতেছিলাম। দেখো আমরা আগেও কয়েকটা সলভ করছি, আজকে দেখো একটা নিছি। এখানে একটু উদ্দীপকটা দেখি প্রশ্নে কি লেখা আছে। প্রথমে লেখা আছে অন্ননালী, তারপরে এইচ। তোমরা ভালো করে জানো যে আমি একটু ছবি আকারে দেখাই, তারপরে তোমাদের উদ্দীপকে দেখাই। যদি পরিপাক নালীর দিকে তাকাও তাহলে প্রথমে তোমাদের যে অংশটা পাবা, এই অংশটার নাম হচ্ছে অন্ননালী, ঠিক আছে? তারপরে কি? পাকস্থলী। পাকস্থলীর পরে তোমার এরকম একটা অংশ থাকবে, যে অংশকে আমরা কি বলবো? ক্ষুদ্রান্ত বলবো, ঠিক আছে? ক্ষুদ্রান্তের পরে একটা অংশ থাকবে যেটাকে আমরা কি বলি? বৃহদান্ত্র বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, যদি আমরা একটা কি জানি বললাম যে হচ্ছে পরিপাক নালী, পরিপাক নালীর দিকে কথা বলি, যে পরিপাক নালী কই থেকে শুরু হয়? শুরু হয় মেইনলি মুখ থেকে, কিন্তু তোমাদের এখানে শুরু করে থাকে অন্ননালী। তাহলে এই অংশটার নাম হচ্ছে অন্ননালী, ঠিক আছে? তারপরে কি এইচ এ পাবো? কি? পাকস্থলী পাবো, ঠিক আছে? পাকস্থলীর পরে আই, এই অংশটা কি আমার মেইনলি ক্ষুদ্রান্ত। তারপরে যে, যে অংশটা কি? বৃহদন্ত্র। তারপর কি? পায়ু, ঠিক আছে? জাস্ট তাহলে আমাদের এইচটা কি বললাম? পাকস্থলী। আইটা বললাম ক্ষুদ্রান্ত। যেটা বললাম বৃহদন্ত্র, ঠিক আছে? দেখো গ নাম্বারে কি বলছে যে এইচ অংশে খাদ্য পরিপাক ক্রিয়া ব্যাখ্যা করো। তার মানে কি? পাকস্থলীতে খাদ্য পরিপাক ক্রিয়া ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে? এটা তোমাদের বইয়ে খুব ভালোভাবে লেখা নাই, আমি একটু যেটুকু গোছায় লিখে দিব সেইটুকু তোমরা এক্সাম হলে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, আবার বলছে কি, আই ও জে এর মধ্যে একটি অংশ খাদ্য পরিপাকে ভূমিকা পালন করে, বিশ্লেষণ করো। আইটা কি বলছিলাম? ক্ষুদ্রান্ত। আর যেটা কি বলছিলাম? বৃহদন্ত্র। তোমরা ভালো করে জানো যে খাবার পরিপাকের মেইন যে কাজকর্ম বেশিরভাগই কোথায় হয়? ক্ষুদ্রান্তে, ঠিক আছে? আর যে বৃহদন্ত্রের কাজ কি তাহলে? মেইনলি পানি এবং খনিজ লবণ শোষণের মেইন কাজ, ঠিক আছে? আর নিচের দিকে এসে মল তৈরি করা বৃহদন্ত্র। তাহলে এখানে তো খাবার পরিপাকে কিন্তু বৃহদন্ত্র কোনো ভূমিকা পালন করে না। তাহলে খাবার পরিপাকে বা খাদ্য পরিপাকে কে ভূমিকা পালন করে? আই। তাহলে আমার এখানে আই এবং জে এর মধ্যে ক্ষুদ্রান্তের মানে আয়ের ব্যাখ্যা করতে হবে ঘ নাম্বারে, ঠিক আছে? তাহলে আমরা একটু অ্যান্সারে যাই যে আমরা কি কি লিখবো।
তাহলে আমাদের গ নাম্বারে বলছে এইচ অংশে খাদ্য পরিপাক ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমরা লিখবো উদ্দীপকের এইচ পাকস্থলী, ঠিক আছে। নিচে পাকস্থলীতে খাবার পরিপাক ব্যাখ্যা করা হলো। ওকে, তোমাদের বইয়ে আবারও বলছে তোমাদের বইয়ে পাকস্থলীতে খাবার পরিপাক খুব ভালোভাবে বর্ণনা করা নাই। আমি তোমাদের আগের একটা ক্লাসে বা আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে পাকস্থলীতে মেইনলি আমিষ জাতীয় খাবার পরিপাক হয়, পাকস্থলীতে স্নেহ পরিপাক হয় না, পাকস্থলীতে তোমার কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের পরিপাক হয় না, ঠিক আছে। তাহলে এখানে মেইনলি আমাদের আমিষ পরিপাক দেখাইতে হবে, ঠিক আছে। কি পরিপাক দেখাবো আমরা এখানে? আমিষ। কিন্তু শুধুমাত্র আমিষ পরিপাক দেখালেই হবে না, এখানে তিনটা কথা দেখানো লাগবে আমাকে। আমি একটু ছোট করে অ্যান্সার করার আগে ছোট করে একটু তোমাদের বুঝাই নিই যে এখানে আমরা আমরা কি কি লিখবো। তিনটা ওয়ার্ড লিখি। একটা হচ্ছে আমিষ পরিপাক বর্ণনা করব আমরা এখানে, আমিষ পরিপাক বর্ণনা করব। এই সেল সাথে পেপসিনোজেনের একটা সম্পর্ক, আমি তোমাদের সব বুঝাই দিচ্ছি, পেপসিনোজেনের সম্পর্ক, ঠিক আছে। এটা ব্যাখ্যা করবো, আর কাইম ব্যাখ্যা করব, ঠিক আছে। তাহলে এখানে তিনটা কথা আমাদের ব্যাখ্যা করতে হবে পাকস্থলীতে খাবার পরিপাকের জন্য। এখন কোনটা কি, আমি প্রথমেই উল্টা দিকে যাচ্ছি, প্রথমে কাইমটা বর্ণনা করতেছি। কাইম ব্যাপারটা কি জিনিস? ধরো আমরা যে খাবারটা খাই, প্রথমেই আমরা কি করি, মুখে খাবারটা চিবাই, যেটুকু পারি আমরা খাবারটাকে চিবাইয়া একদম ধরো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে পাকস্থলীতে পাঠাই দিই, তাই না? যদি তুমি কোনো কারণে একটা খাবার ধরো কোনো সময় মনে হলো যে আমি খাবারটা না চিবিয়েই খাবো, কোনো মতে গিলে খাইলাম, তাহলে কি তোমার ওই খাবারটা পরিপাক হবে কি হবে না? অবশ্যই পরিপাক হবে। তুমি যদি চিবায়ে খাও তাও পরিপাক হবে, যদি চিবায়ে না খাও তাও পরিপাক হবে। মেইনলি খাবারটা এখানে ধরো আসার পর, ধরো তুমি চিবায়ে খাও নাই বা চিবিয়ে খাইছো, এখানে আসার পরে তোমার পাকস্থলীর প্রাচীর এরকম গোল গোল কিছু পেশি দিয়ে তৈরি, এরকম লম্বা লম্বা কিছু পেশি দিয়ে তৈরি, ঠিক আছে। তো তোমার পাকস্থলীর প্রাচীরে এই লম্বা লম্বা আর গোল গোল পেশিগুলো সবসময় সংকোচন প্রসারণ হয়, সংকোচন প্রসারণ হয়। দেখো যখন গোল পেশিটা সংকোচন হচ্ছে তখন এই খাবারটাকে এভাবে চাপ দিচ্ছে, আবার লম্বা পেশি যখন সংকোচন হচ্ছে খাবারটাকে আবার চাপ দিচ্ছে, ঠিক আছে। তাহলে এক কথায় তুমি খাবারটাকে চিবিয়ে খাও বা চিবিয়ে না খাও, খাবারটা এখানে যাওয়ার পরে, ধরো এই খাবারটা এখানে যাওয়ার পরে তোমার পাকস্থলীর সংকোচন প্রসারণের ফলে খাবারটা অ্যাজ লাইক কেমন হবে, তোমরা তো ভর্তা দেখছো, ঠিক আছে। আমরা যখন খাবারটা মুখে চিবাই কেবল কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়, একদম অ্যাজ লাইক ভর্তার মতো তো হয় না। তাহলে এই যে এইখানে গিয়ে সেই তোমার পাকস্থলীর সংকোচন পোষণের ফলে খাবারটা একটা ভর্তা করলে যেরকম পেস্টের মতো হয়, পেস্ট অ্যাজ লাইক এই পেস্টের মতো হয়ে যাবে, এই পেস্টটাকে বলা হবে কাইম, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এখানে বর্ণনা করব যে আহ আমাদের গ্রহণকৃত খাবার পাকস্থলীতে যাওয়ার পরে কি হয়, পাকস্থলীর ক্রম সংকোচন পোষণের ফলে খাবারগুলা তোমার পাকস্থলীতে মেইনলি কি ক্ষরণ হয়, এই সেল ক্ষরণ হয়, এই সেল সাথে মিশে কাইম বা তোমার হচ্ছে খাদ্যমণ্ডে পরিণত হয়, কাইমকে খাদ্যমণ্ড বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে খাবারটা আসলো আর পাকস্থলীর পাশে যে এই সেল তো তরল, তাহলে এই তরল আর খাবারটা মিশে গেল, যাওয়ার পরে তোমার পাকস্থলীর সংকোচন পোষণ হলো, খাবারটা একদম পেস্টের মতো হলো, ঠিক আছে। এই পেস্টটাকে আমরা কি বলতেছি, কাইম বলতেছি। তাহলে প্রথমে আমরা এই কথাটা ব্যাখ্যা করব। তারপর আমরা তো আমিষ পরিপাক করবো এখানে মেইনলি, ঠিক আছে। এখন দেখো আমিষ পরিপাকের জন্য একটা এনজাইম লাগবে, সেই এনজাইমের নাম কি, পেপসিন এনজাইম। সেই এনজাইমের নাম পেপসিন। এখন পেপসিন তোমার পাকস্থলীর প্রাচীর থেকে সরাসরি পেপসিন রূপে খরিত হয় না, কি রূপে খরিত হয়, পেপসিনোজেন রূপে খরিত হয়, পেপসিনোজেন রূপে খরিত হয়। এখন পেপসিনোজেন যদি কোনো ওয়ার্ডের শেষে জেন ওয়ার্ডটা থাকে, এটা বলতে বোঝায় ওই জিনিসটা নিষ্ক্রিয়, ঠিক আছে। তাহলে তোমার পেপসিনোজেন কিন্তু নিষ্ক্রিয়, এটা কিন্তু তোমার আমিষকে পরিপাক করতে পারবে না, বুঝছো। তাহলে এটাকে সক্রিয় করে কি বানানো লাগবে, পেপসিন বানানো লাগবে। এখানে মেইনলি কি হেল্প করে, এই সেল। তাহলে এই সেল তোমার কাইম তৈরিতে হেল্প করে, আবার তোমার এই সেল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার হচ্ছে পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে কনভার্ট করতে হেল্প করে, ঠিক আছে। তারপরের ধাপে কি করবো, এই পেপসিনকে দিয়ে আমরা আমিষ পরিপাক করাবো, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখি যে কি কি বলবো। তাহলে এটুকু আমি মিশাইলাম সব, আমরা তো বলে নিছি যে কি কি লিখবো। তাহলে প্রথমে কাইমের কথা লিখবো, ঠিক আছে। কৃত খাবার
পাকস্থলীতে প্রবেশের পর HCl এর সাথে মিশ্রিত হয়, এরপর পাকস্থলীর ক্রম সংকোচন এবং প্রসারণের ফলে কাইমে পরিণত হয়। ঠিক আছে, তাহলে খাবারটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম, তাহলে আমার খাবারটা হজম বেশি ইজি হবে। ঠিক আছে, তুমি যখন প্রথম ধাপে খাবার একটা বড় খাদ্যর টুকরাকে যখন তুমি মুখে চাবায়া খন্ড খন্ড করো তখন পরিপাকটা একটু ইজি হয়, যখন তুমি এটাকে পেস্ট বানায় ফেলো তখন পরিপাক আরো ইজি হয়। ঠিক আছে, তাহলে আমরা কাইমে কনভার্ট করলাম, করার পরে দেন পরের ধাপে আমরা কি বলছিলাম যে তোমার এই যে এইচ এর সাথে পেপসিনের সম্পর্ক। এরপর HCl এর সহায়তায় নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিনে পরিণত হয়। ঠিক আছে, সক্রিয় পেপসিনে পরিণত হয়, এই কথাটা লিখবা। তাহলে দেখো জাস্ট ওটা আবার একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই আমরা। নিষ্ক্রিয় পেপসিনোজেন, তাহলে কার সহায়তায়? HCl এর সহায়তায়। ঠিক আছে, সক্রিয় পেপসিন। এরপরের ধাপে আমরা কি করব? এই পেপসিন দিয়ে আমরা আমিষকে পরিপাক করব। ঠিক আছে, এখন সক্রিয় পেপসিন পাকস্থলীতে আমিষ জাতীয় খাবারকে পরিপাক করে প্রোটিওজ ও পেপটন তৈরি করে। আমি তোমাদের এই ব্যাপারটা একটু বোঝাচ্ছি। প্রোটিওজ ও পেপটন তৈরি করে। এই প্রোটিওজ আর পেপটন বিষয়টা কি? এটা মেইনলি তোমার একটা পলিপেপটাইড। ঠিক আছে, প্রোটিওজ আর পেপটনকে আমি কি বললাম? যে পলিপেপটাইড বললাম। ওকে, আচ্ছা, তোমাদের দাঁড়াও আমি একটু, আচ্ছা আমি একটু বিক্রিয়া দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝাই, তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবা এই প্রোটিওজ আর পেপটনের বিষয়টা। আমিষকে আমরা তাহলে কি দিয়ে ভাঙলাম? পেপসিন দিয়ে ভাঙলাম। ঠিক আছে, ভাঙলে আমার কি তৈরি হচ্ছে এখানে? প্রোটিওজ ও পেপটন। ওকে, দেখো তোমাদের প্রোটিওজ আর পেপটনকে আমি কি বললাম? পলিপেপটাইড। এই ব্যাপারটা একটু বোঝাই দিই। দেখো, একটা আমিষ আমিষ কিভাবে তৈরি হয়? আমাদের কিন্তু পরিপাকের মেইন উদ্দেশ্য যে একটা আমিষকে ভেঙে আমি কি তৈরি করবো? অ্যামাইনো অ্যাসিড তৈরি করবো। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড তৈরি করবো, অ্যামিনো অ্যাসিড তৈরি করব। ধরো আমি অ্যামিনো অ্যাসিডকে এ লিখলাম। ঠিক আছে, তোমার একটা আমিষ কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না, অনেক অনেক অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড, এরকম অনেক অনেক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। ঠিক আছে, একটা আমিষ তৈরির জন্য। এই যে যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার সময় একটা বন্ধন গঠন হয়, এই বন্ধনকে বলা হয় পেপটাইড। ঠিক আছে, পেপটাইড। আচ্ছা, এখন দেখো তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমি তো বললাম যে একটা আমিষ গঠনের সময় তোমার অনেক অনেক অ্যামাইনো অ্যাসিড, 100 200 300 400 500 এরকম অ্যামাইনো অ্যাসিড থাকে। ঠিক আছে, তাহলে দেখো তোমার এখানে অনেক অনেক পেপটাইড বন্ধন তৈরি হয় না? তাহলে এই অনেক অনেক পেপটাইড বন্ধনকে আমরা কি বলবো? পলিপেপটাইড বলবো। তাহলে দেখো একটা আমিষকে আমি ভাঙা শুরু করছি, ভেঙে ভেঙে দেখো পলিপেপটাইডে নিয়ে আসছি। বুঝছো? এই প্রোটিওজ আর পেপটন মেইনলি কি বললাম? পলিপেপটাইড। তাহলে এখানেই তোমার একদম পুরা পাকস্থলীতে সম্পূর্ণ পরিপাক হবে না, পাকস্থলীতে কেবল তুমি
পলিপেপটাইড মানে কিছুটা পরিপাক করে ফেলছো, বুঝছো? আর বাকি পরিপাক কোথায় করবো? ক্ষুদ্রান্তে, ঠিক আছে? তাহলে এই পরের ব্যাপারটা আমরা হচ্ছে অন্য একটা সৃজনশীলে বলছিলামও। আর যদিও মনে হয়, দেখি একটু আরেকবার। আহ এই যে এখানে দেখো তোমাদের আই যেটা ক্ষুদ্রান্তে পরিপাক, তো প্রথম তো বললামই তোমাদের আই মানে ক্ষুদ্রান্ত। তাহলে এই যে বাকি যে আমিষের দেখো, আমাদের কি বলছিলাম যে আলটিমেট আমাদের কই অবধি যাইতে হবে? অ্যামাইনো অ্যাসিড অবধি যাইতে হবে, কিন্তু তোমার পাকস্থলীতে কেবল অর্ধেক পরিপাক হয়ে অফ হয়ে থাকে, পাকস্থলীতে কেবল পলিপেপটাইড তৈরি হয়ে থাকে, ঠিক আছে? তো তুমি যদি সৃজনশীল এ অবধি লেখো তাহলে তোমার অ্যান্সার শেষ। আর আমি তোমাদের বোঝার জন্য বললাম বাকি পরিপাক কোথায় গিয়ে হবে? বাকি পরিপাক পাকস্থলীর পরে ক্ষুদ্রান্তে গিয়ে হবে, ঠিক আছে? তাহলে এই অবধি লিখে আমরা গ নাম্বারের অ্যান্সার শেষ করব। এখন আসলে আমরা ঘ নাম্বার দেখবো। তাহলে কি বলছে যে ঘ, আই ও জে এর মধ্যে একটি অংশ খাদ্য পরিপাকে ভূমিকা পালন করে, এটা তোমাদের বলছি। আই এ খাদ্য পরিপাক হবে, ঠিক আছে? আই কি? ক্ষুদ্রান্ত। তাহলে তুমি এটা আগে লিখবা যে ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বার, উদ্দীপকের আই, উদ্দীপকের আই ক্ষুদ্রান্ত এবং জে বৃহদন্ত। আমরা জানি বৃহদন্তে কোন খাবার, বৃহদ্রন্ত, ওকে, কোন খাবার পরিপাক হয় না, ঠিক আছে? ক্ষুদ্রান্তে খাবার পরিপাক হয়। তারপর লিখবো যে নিচে ক্ষুদ্রান্তে খাবার পরিপাক বর্ণনা করা হলো, ঠিক আছে? তাহলে ক্ষুদ্রান্তে তোমাদের আগের একটা ক্লাসে বলছিলাম যে ক্ষুদ্রান্তে তোমাদের সকল টাইপের খাবারই পরিপাক হয়, ঠিক আছে? দেখো, আমি আবার একটু সেই কথাটা রিপিট করি। মুখে কি পরিপাক হচ্ছে? শর্করা পরিপাক হচ্ছে, ঠিক আছে? তাহলে মুখে শর্করা পরিপাক হচ্ছে। পাকস্থলীতে কি পরিপাক হচ্ছে? আমিষ বা প্রোটিন পরিপাক হচ্ছে, ঠিক আছে? আর ক্ষুদ্রান্তে কি পরিপাক হচ্ছে? দেখো, এই তিনটা খাবারের মধ্যে এখনো কার পরিপাক শুরু হয় নাই? স্নেহ পদার্থের খাবার পরিপাক শুরু হয় নাই। তাহলে এখানে স্নেহ বা চর্বি আর বাকিগুলোও পরিপাক হয়, বলছি তো ক্ষুদ্রান্তে সবকিছু পরিপাক হয়। তাহলে শর্করা, আমিষ, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা মেইন যেটা বর্ণনা করব, স্নেহের বর্ণনা বেশি করব। দেখো, আমরা শর্করার বর্ণনা কিছুটা মুখে করছিলাম, পাকস্থলী বর্ণনা কিছুটা আমরা হচ্ছে আমিষের বর্ণনা কিছুটা পাকস্থলীতে করছিলাম। আবার আমিষের বর্ণনা এখানে তো করবই, শর্করা বর্ণনা তো এখানে করবই। স্নেহের বর্ণনা আমি কোথাও করি নাই, তার মানে এখানে অবশ্যই ক্ষুদ্রান্তে স্নেহ পদার্থের পরিপাকের বর্ণনা একটু বেশি করতে হবে। হ্যাঁ, এখন কি কি বর্ণনা করব সেটা একটু বলি। আমি একটু বর্ণনার আগে একটু তোমাদের বেসিকটা বুঝাই নিই। হ্যাঁ, তোমরা জানো যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তার মানে কি এখানে পরিবেশটা কেমন? অম্লীয় পরিবেশ। অম্লীয় পরিবেশে কখনোই স্নেহ পদার্থ পরিপাক হইতে পারে না। স্নেহ পদার্থের জন্য কি লাগবে? ক্ষারীয় পরিবেশ লাগে, ঠিক আছে? ক্ষারীয় পরিবেশ কই থেকে শুরু হয়? ডিউডেনাম বা ক্ষুদ্রান্ত থেকে শুরু হবে। কেন ক্ষারীয় পরিবেশ এখানে হয়? এখানে একটা পাতার মতো অঙ্গ আছে, এখান থেকে যে রসটা আসে এই রসটা মেইনলি অগ্নাশয় রস। অগ্নাশয় রসে কি থাকে? ক্ষার বা বাইকার্বনেট থাকে, ঠিক আছে? এই জন্য এখান থেকে তোমার যে অ্যাসিডটা আসলো, এই অ্যাসিডটা এখানে ক্ষার দ্বারা প্রশমিত হয়ে পরের অঞ্চলটা কিসে পরিণত হয়? ক্ষারীয় অঞ্চলে পরিণত হয়। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা জিনিস বুঝাই, আমি একটু এই ছবিটাকে আরেকটু সহজ করে দেখাই। শুধু ডিউরেনাম দেখাচ্ছি, এটা শুধু কি? ডিউরেনাম। তাহলে এপাশ থেকে যে অংশটা আসছে, একটা পাতার মতো অংশ থেকে আসছে, এই একটা নালী আসছে, ঠিক আছে? এই নালীটার নাম অগ্ন্যাশয় নালী, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে তোমার, আমি লিভার দেখাচ্ছি না, শুধুমাত্র পিত্তথলি দেখাচ্ছি। এটা পিত্তথলি, ঠিক আছে? লিভারের নিচে এমন অবস্থান করে। এই যে এই জায়গাটায় পিত্তথলি থাকবে, ঠিক আছে? এখন এই পিত্তথলি, ধরো এখানে তোমার এরকম, তারপর এটা ধরো এভাবে আসবে। এই পিত্তথলিটা তোমার আসার পথে, আমি শুধু just থলি দেখাচ্ছি, অন্য কিছু দেখাচ্ছি না এখানে, ঠিক আছে? জাস্ট পিত্তথলি এরকম ব্যাপার। হ্যাঁ, এই যে একটা পিত্ত নালী তৈরি করবে, ঠিক আছে? এই নালীটা মিলিত হয়েছে কার সাথে? দেখো, অগ্ন্যাশয় নালীর সাথে মিলিত হয়েছে, বুঝছো?
এই দেখো একটু ভালো করে দেখো, যদি আমি দেখাই এদিকে, এটা পিত্তথলি, ওকে, পিত্তথলি। তারপর এটা কি পিত্তনালী, তাহলে পিত্তনালী দিয়ে কি আসবে, পিত্তরস আসবে, ঠিক আছে, যে পিত্তরস আসবে। এই নালীটা কোন নালীর সাথে মিলিত হয়েছে, এটা হচ্ছে অগ্নাশয় নালী মিলিত, ঠিক আছে। অগ্নাশয় নালীতে তোমার এখানে কি আসবে, অগ্নাশয় রস। আর পিত্তনালীতে কি আসবে, পিত্তরস আসবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে ক্ষুদ্রান্তে যে পরিপাক হচ্ছে, দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে অগ্নাশয় রস, একটা হচ্ছে পিত্তরস। তো এই পিত্তরসটা তোমার, অগ্নাশয় রস 3 টাইপের খাবার পরিপাকে ভূমিকা রাখে, ঠিক আছে, কিন্তু পিত্তরসটা বাকি 2টা খাবার যে তোমার হচ্ছে আমিষ আর শর্করা পরিপাকে তেমন কোনো ভূমিকা, মানে ভূমিকা রাখেই না। তাহলে এই পিত্তরস এখানে আছে, তাহলে পিত্তরসের ভূমিকা কি, পিত্তরস মেইনলি স্নেহ পদার্থ ভূমিকা, স্নেহ পদার্থের পরিপাকে বেশি ভূমিকা রাখে, ঠিক আছে। কি করে স্নেহ পদার্থের পরিপাকে, পিত্তরসের মেইন উপাদান হচ্ছে পিত্ত লবণ। পিত্তরসের মেইন উপাদান কি, পিত্ত লবণ। ওকে, পিত্ত লবণের এখন কাজ কি জানো, ধরো তুমি একটা স্নেহ পদার্থ খাইছো, এরকম, এই স্নেহ পদার্থকে পিত্ত লবণ ইমালসিফিকেশন করে, ইমালসিফিকেশন। এটা আবার কি জিনিস, ইমালসিফিকেশন কিছুই না। এই ব্যাপারটা হচ্ছে তোমার যে স্নেহের যে বড় বড়, তোমার ধরো স্নেহের খণ্ডগুলো আছে, এই বড় বড় খণ্ডগুলোকে সে কিসে কনভার্ট করবে, ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করবে। দেখো এই যে খণ্ডটা, এটা ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হবে, এই একই খণ্ডই ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হচ্ছে। এই ব্যাপারটাকে বলা হয় ইমালসিফিকেশন, বুঝছো, যে একটা বড় খণ্ডকে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করাকেই বলা হয় ইমালসিফিকেশন। এখানে কে হেল্প করে, পিত্তরসের পিত্ত লবণ মেনলি হেল্প করে, ঠিক আছে। তাহলে এটা মেনলি পরিপাকে হেল্প করে না, কিন্তু স্নেহকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করতে বা ইমালসিফিকেশনে হেল্প করে। এতে আমার লাভ কি, তুমি যখন এনজাইম দ্বারা এই খাবারটাকে হজম করবা, ক্ষুদ্র ক্ষুদ্র দানায় যখন কনভার্ট হবে, তোমাদের আগের ক্লাসগুলোতে বলা হয়েছে, যখন তুমি এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় কনভার্ট করবে, তখন এনজাইম মিশায়া পরিপাক করা বেশি ইজি, ঠিক আছে। তাহলে এই যে যতক্ষণ না তোমার এটা ক্ষুদ্র দানায় পরিণত না হবে, ততক্ষণ অব্দি এনজাইম মিশবে না, স্নেহ পরিপাক হবে না। ওকে, তাহলে দেখো আমরা এখানে স্নেহের পরিপাকে কি কি বর্ণনা করব, পিত্তরসের মেইন বর্ণনা করব। পিত্তরস কি করবে, স্নেহ পদার্থকে ইমালসিফিকেশনের মাধ্যমে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করবে। এটা প্রথমে বলবো, পিত্ত লবণের কথা বা পিত্তরসের কথা বলবো, বলার পরে তারপরে এখন আমরা 3টা খাবার কি, 3টা এনজাইম দ্বারা বর্ণনা করবো, 3টা এনজাইম দ্বারা বর্ণনা করবো, মানে পরিপাকটা কিভাবে হয়। তাহলে আমরা জাস্ট বেসিকটা বুঝছি, আমরা এখন একটু অ্যান্সারে আসি, অ্যান্সার কি কি করবো। আচ্ছা, তাহলে আসো যে এক একে সব খাবার পরিপাক বর্ণনা করবো, ঠিক আছে। ক্ষুদ্রান্তে স্নেহ জাতীয় খাবার পরিপাক শুরু হয়, স্নেহ জাতীয় খাবার পরিপাকের জন্য ক্ষারীয় পরিবেশ দরকার। পাকস্থলীতে অম্লীয় পরিবেশ থাকায়, অম্লীয় পরিবেশ থাকায় থাকায় স্নেহ পদার্থের কোনো পরিপাক হয় না, ঠিক আছে। তাহলে এই কথাটা বললাম। এখন আসো যে আমরা তো বলছি যে এখানে আমরা স্নেহে বেশি পরিপাক বর্ণনা করব, ঠিক আছে। তাহলে আসো যে এখানে তোমার যে ক্ষুদ্রান্তে পাকস্থলীর অম্লীয় পরিবেশ কেন এখানে ক্ষারীয় হলো, সেটা বলছিলাম যে তোমার এখানে মেইনলি অগ্নাশয় রস যেটা আসে, এখানে মেইনলি বাইকার্বনেট থাকে। তুমি চাইলে এটা আবার পরের লাইনে লিখতে পারো যে ক্ষুদ্রান্তে ক্ষারীয় পরিবেশের জন্য দায়ী হচ্ছে তোমার অগ্নাশয় রস, অগ্নাশয় রসে মেইনলি বাইকার্বনেট থাকে, এটা হচ্ছে পাকস্থলীর অম্লীয় পরিবেশকে প্রশমিত করে ক্ষুদ্রান্তকে ক্ষারীয় পরিবেশ বানায় দেয়, ঠিক আছে। এটুকু জাস্ট চাইলে বর্ণনা করতে পারো, এত বেশি বর্ণনা করলে এখানে অনেক বড় হয়ে যাবে, দরকার নাই, না করলেও কোনো দরকার নেই। তারপর লিখবা যে ক্ষুদ্রান্তে স্নেহ পদার্থ, স্নেহ পদার্থ পিত্তরসের, পিত্ত লবণের সহায়তায়
ইমালসিফিকেশনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়। এরপর লাইপেজ এনজাইমের সহায়তায় স্নেহ জাতীয় খাবার পরিপাক হয়। এই যে লাইপেজ এনজাইমটা কোথায় থাকে এটা কিন্তু আমরা আগের একটা ক্লাসে বা আগের একটা সৃজনশীলে বর্ণনা করছিলাম। এটা মিলে কই থাকে? অগ্নাশয় রসে থাকে। অগ্নাশয় রস তিনটে এনজাইম থাকে, একটা হচ্ছে তোমার কি অগ্নাশয় রস, একটা হচ্ছে লাইপেজ থাকবে, অ্যামাইলেজ থাকবে, আর একটা হচ্ছে প্রোটিউস থাকবে, সরি ট্রিপসিন। ট্রিপসিন তাহলে লাইপেজ বলছিলাম যে তোমার স্নেহ বা চর্বিজাত খাবারকে পরিপাক করবে, অ্যামাইলেজ কাকে পরিপাক করবে? তোমার হচ্ছে শর্করাকে পরিপাক করবে, আর ট্রিপসিন কাকে পরিপাক করবে? যে তোমার হচ্ছে আমিষ জাতীয় খাবারকে পরিপাক করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা লাইনে বিক্রিয়াটা দেখাই দেবো। জাস্ট কি করব? স্নেহ বা চর্বি, কোন এনজাইম দিবা? লাইপেজ। তাহলে আমাকে ক্ষুদ্রান্তেই সর্বশেষ পরিপাক হয়। ঠিক আছে, তোমরা ভালো করে জানো যে সর্বশেষ পরিপাকে তোমার ক্ষুদ্রান্তে গিয়ে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা খাবারকে পরিপাক করে সর্বশেষ কি পাওয়া যায় সেটা দেখাবো। তাহলে স্নেহকে পরিপাক করলে সর্বশেষ আমরা কি পাই? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ঠিক আছে, তাহলে একটা খাবারকে আমার সর্বোচ্চ পরিপাক করে যেটা করা যায় সেই পর্যায়ে আমরা নিয়ে আসবো এখানে। ঠিক আছে, তাহলে এই স্নেহের কথাবার্তা বলা এখানে শেষ। তারপরে এখন আসো যে আমরা হচ্ছে এখন বর্ণনা করবো যেটা তোমার হচ্ছে, দেখো এখানে এপাশে যেটা লিখে রাখছি যে আমরা লাইপেজের পর অ্যামাইলেজ, তার মানে শর্করাকে আমরা একটু বর্ণনা করি যে ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে অগ্নাশয় রসের অ্যামাইলেজ এনজাইমের সহায়তায় শর্করা জাতীয় খাবার পরিপাক হয়। তাহলে তোমাদের বলছিলাম যে শর্করার মেইন পরিপাক কোথায় হয়? একটা মুখে হয়, আর বাকিটুকু যেটুকু মুখে যেটুকু হলো হলো, বাকি পরিপাকটা ক্ষুদ্রান্তে এসে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা সবসময় বলছি যে একটা খাবারকে সর্বশেষ স্টেপে নিয়ে যাব, এখানে আমরা পরিপাক করে একদম ভেঙে একদম সরলতম রূপে নিয়ে যাব। তাহলে শর্করাকে আমরা কি রূপে খাই? শ্বেতসার রূপে খাই। শর্করা বা শ্বেতসার মানে তোমরা যে ভাত বলো, আলু বলো, এই জাতীয় খাবার খাও, সেগুলাই মিলে শ্বেতসার, শর্করার একটা রূপ। ঠিক আছে, অ্যামাইলেজ। তাহলে অ্যামাইলেজ এনজাইম দিলে আমরা মেইনলি ভাঙলে লাস্টে কি পাবো? গ্লুকোজ পাবো। ঠিক আছে, তাহলে শর্করার আমার পরিপাক শেষ। এখন লাস্টে যে থাকে তোমার হচ্ছে আমিষ। আবারও লিখবা যে এবং আমিষ জাতীয় খাবার অগ্নাশয় রসের ট্রিপসিন এনজাইমের প্রভাবে পরিপাক হয়। তাহলে আমরা এখানে কোনটাকে ভাঙবো? অবশ্যই হচ্ছে এখানে একদম আমিষকে ভাঙবো না। তোমাদের একটু আমি একটা কথা বলে দেখো, আগের সৃজনশীলে যাই। আমরা পাকস্থলীতে লাস্ট কিসে কনভার্ট করে রাখছিলাম? পলিপেপটাইডে কনভার্ট করে রাখছিলাম। এই পলিপেপটাইড বা পেপটাইডটাকে আমরা এখন ভাঙবো। কারণ কি, পাকস্থলীর পরেই তোমার ক্ষুদ্রান্ত না, তাহলে ক্ষুদ্রান্ত থেকে তোমার আমিষের কোন অংশ গেছে এখানে? অবশ্যই কি গেছে? পলিপেপটাইড গেছে। ঠিক আছে, পলিপেপটাইড বা পেপটাইড, তার মানে এখানে গিয়ে আমাকে মেইনলি কি জিনিসকে ভাঙতে হবে? এখানে গিয়ে আমার মেইনলি তোমার হচ্ছে পেপটাইডকে বা পলিপেপটাইডকে ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে পলিপেপটাইড বা পেপটাইড যেটা বলে, এটাই মেইনলি কি? এটাই মেইনলি আমিষ জাতীয় খাবার। এই আমিষকে ভেঙে তুমি কোথায় পলিপেপটাইড করছিলা? পাকস্থলীতে। আর বাকি পরিপাক কোথায় এসে করলা? ক্ষুদ্রান্তে। তাহলে আমরা কি দিব এখানে? ট্রিপসিন।
আমরা সবসময় বলছি যে আমরা একটা খাবারকে ভেঙে সর্বশেষ স্টেপে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে সর্বশেষ স্টেপ বলতে কি বোঝায়? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড সাথে কিছু সরল পেপটাইড তৈরি হবে। এই সরল পেপটাইড একটু পরেই আবার ট্রিপসিনের সহায়তায় অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে, বুঝছো? সরল, তুমি চাইলে আবার পরের লাইনটা বিষয় দেখাতে পারো, সরল পেপটাইড আবার ট্রিপসিন দিয়ে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দেখাতে পারো, ঠিক আছে? না দেখালেও চলে। তাহলে জাস্ট আমরা 3 টাইপের খাবার পরিপাক করছি, এইটুকুই তোমাদের ঘ নম্বরের অ্যান্সার। ওকে, আল্লাহ হাফেজ।